আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম তোমাদের সবাইকে স্টাডি কর্নারের পর্দায়। আমি সাব্বির হুসাইন, সাথে আছি তোমাদের। আজ আমরা আলোচনা করব বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে। এই অধ্যায়টা খুবই একটি বেসিক চ্যাপ্টার এবং তোমরা জানো যে স্টাডি কর্নার শুরু করেছে তোমাদের এসএসসি সায়েন্স ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একাডেমিক লেসনগুলো আপলোড করে। ইতিমধ্যেই আমরা ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ, এটা তোমাদেরকে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারগুলো দিব ইনশাল্লাহ, এবং কেমিস্ট্রিও আমরা শুরু করব। তো আজকে আমরা হাজির হয়েছি বায়োলজির প্রথম চ্যাপ্টার জীবন পাঠ নিয়ে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে বলা আছে বায়োলজি সম্পর্কে। হোয়াট ইজ বায়োলজি? তুমি যে বায়োলজিতে যদি তোমার হাতে ঘড়ি হচ্ছে, বায়োলজি জিনিসটা কি এটা শেখা লাগবে। বায়োলজি মিন্স জীবন বিজ্ঞান। বাংলায় যদি আমি বলি জীববিজ্ঞান বা জীবন সম্পর্কিত বিজ্ঞান, মানে তোমার জীবন সম্পর্কিত যত বিজ্ঞান আছে সব জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আমি যদি মানে একদম বেসিকলি বলি, তাহলে এই যে বায়োলজি শব্দটা এসেছে কোথা থেকে? গ্রিক শব্দ বায়োস প্লাস লজোস থেকে। বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে জীবন, আর লজোস মানে তো জ্ঞান, জানো। অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান, তারই নাম হচ্ছে জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞান। এখন আরেকটা ইনফরমেশন মাথায় রাখবো এখানে, সেটা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, সবাই চিনো, অ্যারিস্টটলকে কিন্তু জীববিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে? এরপরে জীববিজ্ঞানের বেশ কয়েকটি শাখা নিয়ে তোমাদের বইতে আলাপ করেছে। এর কী কী ভৌত শাখা আছে এবং কী কী ফলিত শাখা আছে, বিভিন্ন রকম শাখা নিয়ে আলাপ করেছে। তো আমি বললে শেষ হবে না। তোমরা যদি বইতে দেখো যে তোমাদের বইয়ের সেকেন্ড অ্যান্ড থার্ড পেজে শুধু জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলাপ করা হয়েছে। যেমন সাইটোলজি একটা শাখা, আমি লিখে শেষ করতে পারবো না। যেমন ধরো সাইটোলজি এটা একটা শাখা। এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে তোমার কোষবিদ্যা, বা যেই শাখায় জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, কোষের আকৃতি এসব নিয়ে আলোচনা করা হয়, কোষ সম্পর্কে আলোচনা হয়, সেটা হচ্ছে সাইটোলজি। এরপরে আমি যদি বলি, ধরো হচ্ছে এন্টোমোলজি খুবই বেসিক জিনিস। এন্টোমোলজি মানে কি? কীটতত্ত্ব। ঠিক আছে? এরপরে আমি যদি বলি যে ধরো এন্ডোক্রাইনোলজি। এই এন্ডোক্রাইনোলজিটা কি? এন্ডোক্রাইনোলজিটা হচ্ছে হরমোন সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় হরমোন সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি? এন্ডোক্রাইনোলজি। জীবদেহের হরমোন সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে কি? এরপরে ধরো বহুত আছে। যেমন আমি যদি বলি হিস্টোলজি আছে, টিস্যু তত্ত্ব বা টিস্যু সম্পর্কিত জ্ঞান। এরপরে তোমার জেনেটিক্স আছে, জেনেটিক্স একটা শাখা আছে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা শাখা আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা শাখা আছে। এরপরে ধরো আরও আছে, যেমন জেনেটিক্স আছে, জেনেটিক্স লিখেছি। এরপরে ধরো বায়োটেকনোলজি, এটা জীববিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, বায়োটেকনোলজি। এরপরে ধরো আছে মাইক্রোবায়োলজি কি বোঝায়? মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব সম্পর্কে বা অণুজীব সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে? জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এরপরে আরও আছে, যেমন ধরো প্যারাসাইট নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। এরপরে ধরো ইভলিউশন একটা শাখা আছে, যে শাখায় জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? ইভলিউশন আছে। এরপরে ধরো হচ্ছে এরপরে বলা যায় জিওফিজিক্স আছে,
জিওফিজিক্স বলছে, বায়োজিওগ্রাফি, সরি, মানে জীবভূগোল, বাংলা হচ্ছে জীবভূগোল। বায়োজিওগ্রাফি একটা শাখা হতে পারে, বায়োজিওগ্রাফি। তোমাদের বইতে আরও আছে, হ্যাঁ, যেমন আরেকটা বলতে পারো এমব্রায়োলজি। এমব্রায়ো মানে কি তোমরা সবাই জানো, এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। তো জীববিজ্ঞানে যে শাখায় ভ্রূণের গঠন, ভ্রূণের বিকাশ এগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভ্রূণ বিজ্ঞান বা হচ্ছে এমব্রায়োলজি, মানে তোমার হচ্ছে কি বলে ভ্রূণবিদ্যা, যেখানে ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়। ফিজিওলজি হতে পারে, শারীরবিদ্যা, ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজি হতে পারে। দেখো আমি কিন্তু বোর্ড ভরে ফেলছি, আরও লেখা যাবে। এই জীববিজ্ঞানের ভৌত শাখা এবং ফলিত জীববিজ্ঞানের অনেক শাখা আছে, যে শাখাগুলো লেখা যাবে। তো এইগুলো জাস্ট তোমরা পড়বা, তোমাদের কাজ হচ্ছে জাস্ট পড়া, কারণ এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে হয়তো বা, যে হচ্ছে কোষ নিয়ে কোন জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, অণুজীব নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়, এরকম প্রশ্ন আসে। সো আশা করি এই প্রশ্নগুলো তোমরা পারবা। এখন এই অধ্যায়ের মেইন টপিকটা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস এই মানে ক্লাসিফিকেশন, তোমার জিনিসটা কি আগে বুঝতে হবে। আমি যদি বলি যে প্রথমত, আচ্ছা আগে বলে নিই, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসটা কি। শ্রেণীবিন্যাস হচ্ছে একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে বিশাল জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করে সহজে বোঝার জন্য, সহজে পাঠ করার জন্য, সহজে জানার জন্য, সহজে চেনার জন্য যে ধাপে ধাপে বিন্যস্ত করে আমরা সাজাই, এই সাজানোটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। কারণ দেখো পৃথিবীতে কত লক্ষ প্রজাতির প্রাণী আছে, কত লক্ষ কোটি প্রজাতির উদ্ভিদ আছে। সব উদ্ভিদ এবং প্রাণীকে স্পেসিফিকভাবে কিন্তু আমাদেরকে চিহ্নিত করে জানা বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা সম্ভব না, এটা কিন্তু পসিবল না। এই জন্য শ্রেণীবিন্যাসটা উদ্ভব করা হয়। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি হয়, শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা বিশাল প্রাণী জগৎকে, জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করে আমরা জিনিসটাকে আরও সহজলভ্য করে পড়তে পারি এবং জানতে পারি তাদের সম্পর্কে। এই শ্রেণীবিন্যাসের জনককে তোমরা জানো, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাস আমি যদি বলি যে প্রথম হচ্ছে কিংডম, এগুলো তোমরা অলরেডি জানো আই থিঙ্ক, কিংডম। এরপরে মনে করো ফাইলাম, কিংডম, ফাইলাম, এরপরে কি কিংডম, ফাইলাম, ক্লাস বা শ্রেণী, অর্ডার বা বর্গ, ফ্যামিলি বা গোত্র, জেনাস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট স্পেসিস। কিংডম জগৎ, ফাইলাম পর্ব, ক্লাস শ্রেণী, অর্ডার বর্গ, ফ্যামিলি গোত্র, জেনাস মানে গণ, আর স্পেসিস মানে কি প্রজাতি। এখন খেয়াল করো, কিংডম হচ্ছে সর্ববৃহৎ একক, শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক কি কিংডম। এখন এই যে এই 60টা, কয়টা 60টা, এই দেখো এই যে টোটাল 60টা শ্রেণীবিন্যাসের একক, এগুলো কি, এই যে শ্রেণীবিন্যাসের একক এগুলোকে একসাথে কি বলা হয় জানো, ট্যাক্সন বা এক বচনে ট্যাক্সা, ঠিক আছে, এগুলোকে কি বলা হয় ট্যাক্সন বা ট্যাক্সা বলা হয়। আমার মেন কথা হচ্ছে এটা না, মেন কথা হচ্ছে 60টা এককে শ্রেণীবিন্যাস করা তোমাকে জানতে হবে। তুমি মানুষ সবাই জানো যে মানুষের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে একদম মুখস্থ, কি হোমো স্যাপিয়েন্স। তোমরা জানো বৈজ্ঞানিক নাম লেখার সময় নিচে দাগ দিতে হয়, এটা আমি দ্বিপদ নামকরণে যখন একটু পরে দ্বিপদ নামকরণে আলোচনা করব তখন আমি বলবো। আচ্ছা, এই যে হোমো স্যাপিয়েন্স বা মানুষ, মানুষের এই 60টা এককে মানুষের পরিচয় জানা লাগবে। অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের এটা জানা উচিত মানুষ হিসেবে। যেমন মানুষ কি, মানুষ হচ্ছে অ্যানিমিলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। মানুষ কোন কিংডমের অন্তর্ভুক্ত, মানুষ হচ্ছে
অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। কেন? কারণ দেখো, অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী, মানুষ তো প্রাণী বুঝলাম, কিন্তু অ্যানিমেলিয়া কিংডমের কেন অন্তর্ভুক্ত? কারণ হচ্ছে তোমার মানুষের যে কোষ, মানুষের কোষ হচ্ছে সুকেন্দ্রিক এবং মানুষের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এবং তাদের সুকেন্দ্রিক কোষ আছে, যার কারণে এই সুকেন্দ্রিক কোষ, জটিল টিস্যুতন্ত্র এবং বহুকোষী হওয়ার কারণেই কিন্তু মানুষকে, হোমোস্যাপিয়েন্সকে তোমার কিংডম অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো মানুষের ফাইলামটা কি জানো? মানুষের ফাইলাম হচ্ছে কর্ডাটা, পর্ব। কেন? তোমরা জানো যে কর্ডাটা পর্বের প্রাণী কারা? যারা হচ্ছে নটোকর্ড থাকে, যাদের দেহে নটোকর্ড থাকে তারা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। নটোকর্ড কি? মানুষের এই যে পিছনে যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড আছে, এই ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের কথা যদি চিন্তা করো, তাহলে এই কর্ডেট প্রাণী এবং নন কর্ডেট প্রাণী চিহ্নিত করা যায়। অর্থাৎ যাদের দেহে নটোকর্ড আছে এবং মানে জীবন্ত কোনো দশায় জীবের কোনো না কোনো সময় নটোকর্ড থাকে, যাদের তারা হচ্ছে কর্ডাটার অন্তর্ভুক্ত, এবং যাদের থাকে না কর্ডেট, তারা হচ্ছে নটোকর্ড থাকে না, তারা হচ্ছে নন কর্ডাটার অন্তর্ভুক্ত। তো আমাদের যেহেতু ভার্টিব্রাল কলাম বা নটোকর্ড থাকে, সেক্ষেত্রে আমরা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এরপরে আসো ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে শ্রেণী। মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা জানো তোমরা। আচ্ছা, ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কেন? কারণ দেখো, ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কারা? যারা মানে এক কথায় বলতে গেলে যারা বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করায়, মানে যে সকল শ্রেণীর বাচ্চারা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, অর্থাৎ যাদের কি বলে বাচ্চার বুকের দুধ খায়, যেই শ্রেণীর প্রাণীরা, তারা হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের তোমার লোম বা চুল থাকে। দেখবা আমাদের শরীরে বিভিন্ন ধরনের লোম বা চুল থাকে, এজন্য আমরা ম্যামেলিয়া শ্রেণী অন্তর্ভুক্ত। মেইনলি হচ্ছে স্তন্যপায়ী, অর্থাৎ বাচ্চারা মায়ের বুকে দুধ খায়। অর্ডার বা বর্গ। অর্ডার বা বর্গ কি? হচ্ছে প্রাইমেটস। অর্ডার বা বর্গ কি? প্রাইমেটস। এখন প্রাইমেটস কেন? দুইটা কারণে, মেইনলি দুইটা কারণে প্রাইমেটস। একটা হচ্ছে তোমার আঁকড়ে ধরার ক্ষমতা আছে। দেখো, মানুষের সাথে অন্যান্য প্রাণী যদি তুলনা করো, মানে অন্যান্য প্রাণী কিন্তু এরকম আঁকড়ে ধরতে কোনো কিছু বা মুষ্টিবদ্ধ করতে কিন্তু পারে না, মানুষ পারে, হোমোস্যাপিয়েন্স পারে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তোমার মানুষের ঘ্রাণ শক্তি অনেক তীব্র। মানুষ একটা জিনিসের ঘ্রাণ বা স্বাদ, কয়েক ধরনের ঘ্রাণ বা স্বাদ মানুষ নিতে পারে। এই কারণে মানুষ হচ্ছে প্রাইমেটস অর্ডার বা প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। মানুষের ফ্যামিলি সবাই জানো, মানুষের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি। হোমিনিডি বানান ঠিক আছে? হ্যাঁ, বানানটা ঠিক আছে। আচ্ছা, হোমিনিডি ফ্যামিলি বা গোত্রে অন্তর্ভুক্ত কেন? দেখো, মানুষের সাথে শিম্পাঞ্জি, গরিলা, বানর এদের একটা মিল আছে। কি মিল? দেখবা যে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, বানর সোজা হয়ে দাঁড়াতে পারে। তো তুমি যদি একটা বাঘকে বলো যে সোজা হয়ে দাঁড়াও, ও দাঁড়াবে? সিংহকে দাঁড়াইতে বলো, দাঁড়াবে? দাঁড়াবে না। তো এই যে বানর, শিম্পাঞ্জি, গরিলা, এদের সাথে একটা মানুষের স্বভাব চরিত্রের বা বৈশিষ্ট্যের একটা মিল পাওয়া যায় এবং জেনেটিক্যালি ইটস প্রুভড। ঠিক আছে, জেনেটিক্যালিও এটা প্রুভড, যার কারণে মানুষের ফ্যামিলি বা গোত্র হচ্ছে হোমিনিডি। এরপর জেনাস। জেনাস তো হোমো জানো, মানুষের মস্তিষ্ক দেহের তুলনায় বড় হয়। হ্যাঁ, দেহের অনুপাতে মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড় হয় এবং মানুষ বুদ্ধিজীবী প্রাণী, যার কারণে স্পেসিস হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। তো এইটা জাস্ট তোমাদের বইয়ের একটা অংশ আমি বললাম, জাস্ট আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে মানুষ সে যে সিস্টেমেটিক পজিশন, এটাকে বলা হয় শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা সিস্টেমেটিক পজিশন। কার? মানুষের।
মানুষের সিস্টেমেটিক পজিশন বা শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কি আমি আরেকবার রিভিউ করে দিই। কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে কর্ডাটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, অর্ডার হচ্ছে প্রাইমেটস, ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, জেনাস হচ্ছে হোমো এবং স্পেসিস হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে মানুষের সিস্টেমেটিক পজিশন বা শ্রেণীতাত্ত্বিক অবস্থান। আই গেস ইটস ক্লিয়ার। তোমরা যারা এই অংশটা বুঝতে না আগে, আশা করি এখন ক্লিয়ার হয়েছে, আশা করি এখন এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এখন মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে সৃজনশীল আসে, রাজ্য, যে 5টা রাজ্য আছে, যেমন ক্লাসিফিকেশন আমি আসতেছি ওখানে, যে সুপার কিংডম 1, সুপার কিংডম 2-তে যে 5টা রাজ্য নিয়ে আলাপ করা হয়েছে, ওখান থেকে সৃজনশীল প্রশ্ন আছে। ওই অংশটা আমি লাস্টে আলাপ করছি। তার আগে আমি দ্বিপদ নামকরণটা একটু বলতে চাই। আচ্ছা, দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ বা এটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার। এখন খেয়াল করো, দ্বিপদ নামকরণ কি? বৈজ্ঞানিকভাবে 2 পদ বিশিষ্ট নামকরণ। এটা খুব মানে সহজে বলে দিলাম, আসলে জিনিসটা এত সহজ ছিল না। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণের প্রবর্তক। তিনি তার প্রথম একটা গ্রন্থ ছিল, তার স্পেসিস প্লান্ট্রাম নামে একটা বই ছিল। ওই বইটিতে তিনি এই দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে প্রথম ধারণা দেন এবং তিনি এটার প্রবর্তক দ্বিপদ নামকরণের। এখন মেইন বিষয়টা হচ্ছে, দেখো আমরা একটু আগে যে শ্রেণীবিন্যাস পড়লাম না, যে কিংডম থেকে কিভাবে ফাইলাম হয়, ফাইলাম থেকে কিভাবে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, হ্যাঁ, জেনাস, স্পেসিস, এভাবে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় একটা প্রাণী বা একটা উদ্ভিদের বা একটা জীবের, কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়। এই যে শ্রেণীবিন্যাসটা ধাপে ধাপে যে করলাম, এই যে করার পদ্ধতি, এটাকে বলা হয় এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। কি বলা হয়? যদি ইংলিশ শব্দ আমি বাংলায় লিখলাম, নেস্টেড হায়ারার্কি। এই যে শ্রেণীবিন্যাসটা আমরা করলাম, আমরা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে শ্রেণীবিন্যাস করেছি। যেমন প্রথমে কি করেছি? কিংডম, দেন কি ফাইলাম, কিংডম রাজ্য, দেন ফাইলাম বা পর্ব, এরপর আমরা করেছি কি ক্লাস বা শ্রেণী, তারপরে অর্ডার বা বর্গ, এরপরে ফ্যামিলি বা গোত্র, এরপর জেনাস এবং স্পেসিস। তো এই যে একটা ধাপে ধাপে বিন্যস্ত করলাম, এই যে পদ্ধতি, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। এটাকে কি বলা হয়? নেস্টেড হায়ারার্কি। শ্রেণীবিন্যাসকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে আমরা কি বলি? নেস্টেড হায়ারার্কি। এই প্রশ্নটা অনেক সময় ক নম্বরে আসে, এই জন্য বলে দিলাম। আচ্ছা, আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার নিয়ে কথা বলছিলাম। তো এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, এটা আমি বললাম যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে প্রবর্তক, এবং আমরা যে দ্বিপদ নামকরণ করছি, এই দ্বিপদ নামকরণ হচ্ছে 2 পদ বিশিষ্ট নাম। দ্বিপদ নামকরণ, 2 পদ বিশিষ্ট নাম বৈজ্ঞানিকভাবে এটা নামকরণ করা হয়। বিভিন্ন নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো তোমাদের জানার দরকার নেই। এখানে বেশ কয়েকটা উদ্ভিদের এবং প্রাণীর হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম, বেশ কয়েকটা বৈজ্ঞানিক নাম তোমাদের বইতে দেওয়া আছে। তো আমি তো লিখে শেষ করতে পারবো না, জাস্ট তোমরা পড়ে নিবা। যেমন তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় এটা আছে, 13 নম্বর পৃষ্ঠায় দেখবা, 12-13 পৃষ্ঠায় বৈজ্ঞানিক নাম নিয়ে এই তোমার দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করা আছে। 13 নম্বর পৃষ্ঠায় দেখবা বেশ কয়েকটা 15 থেকে 20টা মতো তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম আলাপ করা আছে। যেমন আমি যদি কিছু বলি, যেমন 1 নম্বরে আমি যদি বলি বাঘ, বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, বা অনেকে এটাকে বলে টিগ্রিস। কোনো সমস্যা নেই, তুমি যে অ্যাকসেন্টেরই হও উচ্চারণে কোনো সমস্যা নেই, প্যান্থেরা টাইগ্রিস বা টিগ্রিস। আচ্ছা, এরপর আমি যদি 2 নম্বরে বলি সিংহ, তো এগুলো তোমার বইতেই আছে, হ্যাঁ, তোমরা জাস্ট একবার পড়ে নিতে পারো। তো আমি একটু লিখে দিই, প্যান্থেরা লিও। একটা জিনিস খেয়াল করো, বৈজ্ঞানিক নামে কিন্তু তোমরা নিচে দাগ দিবা লেখার সময়, পরীক্ষায় যখন লিখবা অবশ্যই নিচে দাগ দিয়ে লিখবা।
এটার জন্য মাথায় থাকে। প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের। জেনাস এবং স্পেসিসের মাঝখানে গ্যাপ থাকবে এবং অবশ্যই জেনাস এবং স্পেসিসকে আলাদাভাবে দাগ দিয়ে চিহ্নিত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, বাঘ এবং সিংহর ক্ষেত্রে কিন্তু দেখো জেনাস কিন্তু একই জেনাসের হলেও তাদের স্পেসিস কিন্তু আলাদা। তারা একই জেনাস, প্যান্থেরা জেনাসের অন্তর্ভুক্ত বাঘ আর সিংহ, কিন্তু তাদের স্পেসিস হচ্ছে আলাদা। বাঘের ক্ষেত্রে এটা হচ্ছে টিগ্রিস, আর সিংহর ক্ষেত্রে হচ্ছে লিও। এরপর আমি যদি বলি ধরো দোয়েল, আমি প্রাণীগুলো আগে বলছি। ধরো দোয়েল, দোয়েল কি? দোয়েল হচ্ছে তোমার কপসিকাস সেলুলারিস। বানানটা ধরো, হ্যাঁ কপসিকাস, বানানটা তোমরা খেয়াল রাখবা, পরীক্ষা অনেক সময় বানান ভুল হয়ে যায়। কপসিকাস সেলুলারিস, ঠিক আছে, এটা হচ্ছে দোয়েল। এরপরে আমি যদি বলি যে তোমাদের বইতে আছে যেমন ইলিশ মাছ, ইলিশ এর বৈজ্ঞানিক নাম কি? টেনুয়ালোসা ইলিশা, ঠিক আছে। এরপরে ধরো মৌমাছি, মৌমাছির বৈজ্ঞানিক নামটা প্রায়ই এমসিকিউতে বা ক নাম্বার অনেক সময় দিয়ে দেয়, এটা তোমরা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। অবশ্যই জেনাস এবং স্পেসিসের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। এরপরে আমি যদি বলি যে কলেরা জীবাণু আছে তোমাদের বইতে, কলেরা জীবাণু, এটা কি? এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। প্লাজমোডিয়াম কি? ভিভ্যাক্স। সরি, আমি উল্টা বলছি। এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু, সরি, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু। প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু। কলেরা জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরা। কলেরিয়া জীবাণুটা কি? উল্টাই ফেলছিলাম, ভিব্রিও কলেরা, ঠিক আছে। আরও লেখা যাবে, এগুলো তো প্রাণীদের বৈজ্ঞানিক নাম আমি বললাম। এছাড়াও বিভিন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম আছে, যেমন ধানের বৈজ্ঞানিক নাম আছে অরাইজা স্যাটিভা। এরপরে তোমার পাটের বৈজ্ঞানিক নাম আছে যেমন হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস। আমের আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠালের আছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এরপর হচ্ছে শাপলার আছে নিমফিয়া নৌচালাই। এরপরে হচ্ছে জবা ফুলের বৈজ্ঞানিক নাম আছে হিবিস্কাস রোজা সিনেসিস। এরকম অনেক বৈজ্ঞানিক নাম তোমাদের বইতে আছে, এগুলো একটু পড়ে নিবা, অনেক সময় এমসিকিউতে চলে আসে। তো এই অধ্যায়ের মেন পার্টটা আমি এখন যাব, রাজ্যের যে 5টা রাজ্য আছে সেটার বৈশিষ্ট্য এবং উদাহরণে আমি এখন যাচ্ছি। বাট এর আগে যতটুকু পড়ালাম এতটুকু একটা রিভিউ দিই। সেটা হচ্ছে প্রথমে তোমার জীববিজ্ঞানের বেশ কিছু শাখা আছে, ওগুলো ভালো করে পড়বা, ওখান থেকে এমসিকিউ আসে। এই রাজ্য পড়ার আগে তোমাকে শ্রেণীবিন্যাসটা ভালো করে আইডিয়া নিতে হয়। আমি শ্রেণীবিন্যাসের একটা বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি কীভাবে শ্রেণীবিন্যাস করে, এবং শ্রেণীবিন্যাসের যে 7টা একক আছে 7টা একক তোমাদেরকে দেখিয়েছি, এবং মানুষের ক্ষেত্রে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কি সেটাও দেখিয়েছি। এবং এই যে কেবল দেখালাম হচ্ছে দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণ থেকে অনেক সময় এমসিকিউ আসে। সো দ্বিপদ নামকরণটা তোমরা অধ্যায় শেষে আছে, ভালো করে পড়ে নিবা। এখন আমরা কথা বলবো জীবজগতের শ্রেণীবিন্যাস নিয়ে। দেখো, প্রথমে আমি বলে রাখি যে R.H. হুইটেকার 1969 সালে তিনি এই সম্পূর্ণ জীবজগৎকে সহজে জানার জন্য, চেনার জন্য 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন। ঠিক তার 5 বছর পর 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস তিনি সম্পূর্ণ জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন, এবং এই সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য মনেরা, এবং বাকি 4টা রাজ্য হচ্ছে সুপার কিংডম 2-এর অন্তর্ভুক্ত। সো এই হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস করার মানে ইতিহাসটা সংক্ষেপে তোমাদের বইতে যতটুকু আছে। এখন দেখো, জীবজগৎকে আমরা 2টা সুপার কিংডমে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপার কিংডম 1 হুইচ ইজ প্রোক্যারিওটা। প্রো মানে কি? প্রো মানে আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াস আদিকোষী, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে প্রোক্যারিওটিক অ্যানিমেল, এবং তারা হচ্ছে প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। এবং ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে সুগঠিত,
এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তো ইউক্যারিওটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যারা, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। দেখো 5টা রাজ্য আমাদের মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। দেখো তার ভিতর প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত হচ্ছে মনেরা। মনেরা হচ্ছে সুপার কিংডম 1, প্রোক্যারিওটা অন্তর্ভুক্ত এবং মনেরা রাজ্যটা হচ্ছে কি সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত। আর যে 4টা রাজ্য আছে দেখো, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া হচ্ছে তোমার কি সুপার কিংডম 2 বা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এখন এই তোমাদের বইতে এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা এবং উদাহরণ দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন আসে মেইনলি, এখান থেকে এরকম প্রশ্ন আসে যে একটা প্রাণীর নাম উল্লেখ করে দেয় বা একটা ছবি দিয়ে দেয়, উদ্দীপকের প্রাণী ঠিক কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যটির বৈশিষ্ট্য উদাহরণ লিখো, এইরকম প্রশ্ন সাধারণত আসে। সো আমরা এখন জেনে নিব যে বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য এবং তার উদাহরণ। এখন আমরা কথা বলবো বিভিন্ন রাজ্য এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে দেখো রাজ্য 1 মনেরা, আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি। এরা হচ্ছে, তোমরা জানো প্রথমেই বললাম যে রাজ্য 1 বা মনেরা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটিক। ঠিক আছে, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। দেখো প্রথম বৈশিষ্ট্য কি, আমরা জানি যে এরা হচ্ছে এককোষী আণুবীক্ষণিক জীব, অর্থাৎ এদের দেখতে আমাদের আণুবীক্ষণিক যন্ত্র প্রয়োজন। এরা হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে একটা কোষ, মানে ফিলামেন্টাস বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে একটা কোষের সাথে যুক্ত থাকে। এরা হচ্ছে কলোনিয়াল বা ফিলামেন্টাস, একই সাথে বাস করে। 3 নাম্বার হচ্ছে এদের নিউক্লিয়াস তো সুগঠিত নয় বললাম। আর এদের যে কোষ বিভাজন, এটা হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায় বা বাইনারি ফিশন। বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এদের কোষ বিভাজন হয়। এরা খাদ্য প্রস্তুত করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এবং এরা খাদ্য গ্রহণ করে শ্বসন পদ্ধতিতে। তোমাদের বইতে যা আছে তার ভিত্তিতে আমি শর্ট করে একটু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। এর এক্সাম্পল কী কী, ব্যাকটেরিয়া এবং বিজিএ। বিজিএ কি? বিজিএ হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল হচ্ছে বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি। আচ্ছা, এরপর আসো রাজ্য 2 বা প্রোটিস্টা। রাজ্য 2 থেকে 5 পর্যন্ত বা এই 4টা হচ্ছে কিন্তু সুপার কিংডম 2 অর্থাৎ প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের অন্তর্ভুক্ত। প্রোটিস্টা, তাহলে এদের নিউক্লিয়াস সুগঠিত হবে নিশ্চয়ই। দেখো এরা হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে, এরাও হচ্ছে ফিলামেন্টাস বা কলোনিয়াল হতে পারে। এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়ার যত বস্তু আছে, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন সবই উপস্থিত। এরপর এদের কোষ বিভাজন হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে, এবং এরা খাদ্য গ্রহণ করে শ্বসন পদ্ধতিতে। এবং এই যে প্রোটিস্টা, এদের 2 রকমের প্রজননী হয়, যৌন এবং অযৌন 2 ধরনের প্রজননী এদের হয়। সাধারণত তারা এই সকল রাজ্যের প্রাণীরা তোমার কি বলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন করে, এবং তারা বিভিন্ন হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টির মাধ্যমে তারা যৌন প্রজনন সম্পন্ন করে। এদের এক্সাম্পল কি? অ্যামিবা হতে পারে, প্যারামেসিয়াম হতে পারে, ডায়াটম হতে পারে। ডায়াটম হচ্ছে এককোষী একটা শৈবাল। ঠিক আছে, অ্যামিবা, প্যারামেসিয়াম আর হচ্ছে ডায়াটম। পরীক্ষা এভাবে ডায়াটম দিল, মনে করো ডায়াটমের একটা চিত্র আঁকালো, এরকম তোমাদের বইতে আছে ডায়াটমের একটা চিত্র। হ্যাঁ, এরকম একটা চিত্র আঁকে বললো যে উপরোক্ত প্রাণীটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তাদের বৈশিষ্ট্য উদাহরণ লেখো। তাহলে ডায়াটম রাজ্য প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত, বৈশিষ্ট্য লিখবা, উদাহরণ লিখবা, ফুল মার্কস পাবা। ওকে, এরপর আসো রাজ্য 3 ফানজাই। ফানজাই কি? এরাও সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। প্রথমে হচ্ছে এরা স্থলজ প্রাণী, অর্থাৎ সাধারণত স্থলে বাস করে। এরা মৃতজীবী, পরজীবী হতে পারে। মৃতদেহের মৃতদেহের প্রাণীতেও বাস করতে পারে এবং পরজীবী হিসেবেও বাস করতে পারে, প্যারাসাইট হিসেবেও এরা বাস করতে পারে। এরা দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত। মাইসিলিয়াম হচ্ছে সরু সুতার মতো অংশ। এরপর আসো কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে কাইটিন বস্তু দ্বারা গঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত।
আচ্ছা, খাদ্য গ্রহণ হয় শোষণ পদ্ধতিতে। খাদ্য গ্রহণ হয় কি? শোষণ পদ্ধতিতে। এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এবং এরা বংশবৃদ্ধি করে কিসের মাধ্যমে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। হ্যাপ্লয়েড স্পোর বলতে বোঝায় যে দুটি হ্যাপ্লয়েড কোষ, যেমন মানুষের ক্ষেত্রে দুটি হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু, দুটো হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে, সেরকম এদেরও হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে কি হয়? বংশবৃদ্ধি ঘটে। এদের এক্সাম্পল কি? ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। তোমাকে বলতে পারে যে মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত, পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত, সেই রাজ্যের বৈশিষ্ট্য লিখো। ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তো আই গেস তোমরা মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই রাজ্যের, এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো তোমরা ক্লিয়ার এবং তোমরা ভালো করে পড়ে নিবা। ওকে, এখন আমরা কথা বলবো রাজ্য 4 প্ল্যান্টি এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া নিয়ে। রাজ্য 4 বা প্ল্যান্টির ক্ষেত্রে দেখো, প্রথম কথা হচ্ছে এরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ বা তোমার কি বলে, এরা হচ্ছে ফটোসিনথেটিক উদ্ভিদ। এরা সালোক সংশ্লেষণ করে থাকে। আচ্ছা, এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা স্থলজ বা জলজ হতে পারে, তবে বেশিরভাগই স্থলজ। এদের যৌন জনন হচ্ছে অ্যানাইসোগেমাস বলতে বোঝায় এরা মানে দুটা ভিন্ন আকৃতির, শারীরবৃত্তীয় আকার আকৃতির দিক থেকে ভিন্ন বৈশিষ্ট্যের দুটি হ্যাপ্লয়েডের মাধ্যমে হচ্ছে কি করে? এরা যৌন জনন সম্পন্ন করে। এরা হচ্ছে আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম বলতে বোঝায় হচ্ছে তোমার স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। আচ্ছা, এরা হচ্ছে সপুষ্পক, অর্থাৎ এদের ফল বা ফুল হয়। ঠিক আছে, উদাহরণ হচ্ছে সকল উন্নত সবুজ উদ্ভিদ। এখন এই প্ল্যান্টটিকে কিন্তু আরও 4 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন তোমার কি বলে, আরও 4 ভাগে এটাকে ভাগ করা যেতে পারে। যেমন আমি যদি বলি, তোমাদের বইতে আছে মস বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ, এরপরে নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। এগুলো তোমাদের বইয়ে আলোচনা করা নাই, তোমাদের বইতে জাস্ট ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। ঠিক আছে, বাট তোমরা উপরে ক্লাসে এটা জানতে পারবা। এরপরে আসো রাজ্য 5 বা অ্যানিমেলিয়ার ক্ষেত্রে দেখো, প্রথমে এরা বহুকোষী, দ্বিতীয়ত এদের কোনো জড় কোষ প্রাচীর বা প্লাস্টিড নেই, সাধারণত কোষ গহ্বরও থাকে না। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা হচ্ছে অটোট্রফিক বা পরভোজী বলতে পরের খাদ্য খায় জিনিসটা তা না। পরভোজী বলতে হচ্ছে এরা খাদ্য গলাধঃকরণ করে, খাদ্য গিলে খায়, গলাধঃকরণ করে। এরপর আসো যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এরপর হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে, অর্থাৎ পুরুষ দেহের তোমার হ্যাপ্লয়েড শুক্রাণু এবং স্ত্রী দেহের হচ্ছে হ্যাপ্লয়েড ডিম্বাণুর মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু তোমার ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় এবং ডিপ্লয়েড জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয় বা ইমব্রায়ো তৈরি হয়। এই ভ্রূণ বিকাশকালীন সময়ে কিন্তু ভ্রূণের বিভিন্ন স্তর, যেমন মরুলা, যেমন তোমরা জানো যে একটা তোমাদের হ্যাপ্লয়েড যখন গ্যামেটের পর যখন তোমার ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়, তখন জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হয়ে জাইগোট কোষটা বিভাজিত হতে হতে মরুলা, ব্রাস্টুলা, গ্যাস্ট্রুলা একসময় ভ্রূণে পরিণত হয় এবং ভ্রূণ যে বিকাশ হয়, ভ্রূণ আস্তে আস্তে ডেভেলপ হয় এবং ডেভেলপের সময় বিভিন্ন ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, এটা মাথায় রাখবা। এবং এর উদাহরণ হচ্ছে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, তবে প্রোটোজোয়া ব্যতীত, এটা মনে রাখবা, প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এছাড়াও এই যে আমি 5টা রাজ্যের শ্রেণীবিন্যাসের কথা বললাম, যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এছাড়াও কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় রাজ্যকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছেন। যেমন 2004 সালে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক টমাস কেভলিয়ার স্মিথ, উনি হচ্ছে রাজ্য, এই যে পুরো জীবজগৎ, এই জীবজগৎকে কিন্তু 6টি রাজ্যে ভাগ করার একটা প্রস্তাব করেছিলেন। সো এরকম বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস তোমরা জেনে থাকবা। তবে তোমাদের বইতে এই 5 ভাগে ভাগ করা যে শ্রেণীবিন্যাস বা 5টি রাজ্যে যে ভাগ করা, যেটা মার্গুলিস করেছিলেন এবং প্রস্তাব করেছিলেন কে? R.H. হুইটেকার। এই শ্রেণীবিন্যাসটা তোমাদের বইতে উল্লেখ করা আছে। তোমরা এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণসহ ভালো করে শিখে নিবা। আমি আবার বলছি, 5টা রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণসহ ভালো করে শিখে নিবা, কারণ প্রথম অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, এই রাজ্য থেকেই আসে।
এই রাজ্যের উদাহরণ বৈশিষ্ট্য থেকেই কিন্তু প্রশ্ন আসে। সো তোমরা হোপফুলি এই এক অধ্যায়টা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো। আমি আবার যদি একটু রিভিউ করি, শুরু থেকে প্রথমে জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলাপ করা হয়েছে। এরপরে তোমার শ্রেণীবিন্যাসের একক, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য নিয়ে আলাপ করা হয়েছে। এরপরে তোমার এই যে বিভিন্ন রাজ্য, 5টা রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণ নিয়ে আলাপ করা। এরপরে তোমার দ্বিপদ নামকরণ, অধ্যায়ের শেষে দ্বিপদ নামকরণ বা কিছু বৈজ্ঞানিক নাম নিয়ে তোমার আলোচনা করা আছে। সো এই হচ্ছে ওভারঅল প্রথম অধ্যায়। আমি শর্ট করে প্রথম অধ্যায়ের উপর একটা লেকচার আপলোড করলাম। ভিডিওটা একটু লেংদি হয়ে গেছে, তবে আশা করি তোমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই অধ্যায়টার উপর একটা ভালো আইডিয়া হয়ে গেছে এবং এই অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ যাই আসুক না কেন তোমরা পারবা আই গেস। ঠিক আছে, সো দেখা হবে বায়োলজির নেক্সট কোনো ভিডিওতে। সেকেন্ড চ্যাপ্টার নিয়ে এরপরে আসছি। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পড়ালেখার যে কোনো রিকোয়ারমেন্টস আমাদের স্টাডি কর্নার বাংলায় তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।